22শে শ্রাবণ, আমাদের আত্মার আত্মীয়, আমাদের প্রাণের দোসর রবি ঠাকুরের চলে যাওয়ার দিন। 1941 সালের 7ই অগস্ট, বাংলা মতে বলতে গেলে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, তিনি পাড়ি দিয়েছিলেন চিরঘুমের দেশে। তার চলে যাওয়ার দিনটি সম্পর্কে, বা বলতে গেলে সেই মুহূর্ত সম্পর্কে, রবীন্দ্রনাথের নিজের ভাবনা কেমন ছিল? নির্মল কুমারী মহলানবিশকে একবার রবীন্দ্রনাথ জানিয়েছিলেন তার ইচ্ছের কথা। কি বলেছিলেন? তুমি যদি আমার সত্যি বন্ধু হও, তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতরম, এইরকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে উন্মুক্ত আকাশের তলায়, আমার ছেলে মেয়েদের মাঝখানে। সেখানে জয়ধ্বনি থাকবে না, উন্মত্ততা থাকবে না, থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ। প্রকৃতিতে মানুষে মিলে দেবে আমাকে শান্তির পাথেয়। আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশিয়ে যাবে, এই আমার আকাঙ্ক্ষা। চিরকাল জপ করেছি শান্তম। এখান থেকে বিদায় নেবার আগে যেন সেই শান্তম মন্ত্রই সার্থক হয়। কলকাতার উন্মত্ত কোলাহল, জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছা করে না। যদিও আমরা জানি রবি ঠাকুরকে শান্তিনিকেতনের মাটিতে শেষ যাত্রায় শয়নের জন্য নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। কলকাতায় তার যে জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, সেখানেই ঘটেছিল মহাপ্রয়াণ। আজ রানীচন্দ্রের গুরুদেব গ্রন্থটি থেকে কবির চলে যাওয়ার প্রাক মুহূর্তের সেই দিনগুলি একবার পাঠের চেষ্টা করব। জুলাই 1941 সাল, শুক্রবার, বেলা 3:15 সময় গুরুদেব এলেন আবার জোড়াসাঁকোর বাড়িতে। খবরটা জনসাধারণের কাছ হতে গোপন রাখা হয়েছিল, তাই স্টেশনে বা বাড়িতে ভিড় হয়নি মোটেই। বেশ নিরিবিলিতেই গুরুদেবকে আনা হলো। সারাদিন ট্রেনে গরমে তিনি কষ্ট পেয়েছেন, খুব ক্লান্ত হয়ে পড়লেন। যে স্ট্রেচারে করে তাকে আনা হলো তাইতে সেইভাবে শুয়ে রইলেন। খাটে আর তোলা গেল না তখন। বললেন, এখন আর আমাকে নাড়াচাড়া করো না, এইভাবেই থাকতে দাও। জোড়াসাঁকোর পুরনো বাড়ির দোতলায় সেই পাথরের ঘরেই এবারও তাঁর থাকবার ব্যবস্থা করা হয়েছিল। আগে এই পাথরের ঘরই বসবার ঘর হিসেবে ব্যবহার হতো এ বাড়িতে। এবারে অপারেশন হবে বলে আগে হতে ঘরের সব জিনিসপত্র বের করে দেওয়া হয়েছিল। এমনকি দুদিকের দেয়ালে মহর্ষি দেবেন্দ্রনাথ ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বড় বড় দুটি ছবি ছিল, তাও সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকে।
গেলবারে গুরুদেব যখন অসুস্থ এই ঘরেরই মাঝামাঝি বিছানায় শুয়ে থাকতেন, মনে হতো দুদিক থেকে মহর্ষিদেব ও দ্বারকানাথ যেন দেখছেন তাকে। সে এক শোভা। এবারে সেসব ছবি অন্য ঘরে পাঠিয়ে দেয়াল পরিষ্কার করে ঘরের সমস্ত জিনিস লাইজল দিয়ে ধুয়ে মুছে ঝকঝকে করে রাখা হয়েছে আগে হতে। বিকেলে দু একজন যারা গুরুদেবের সঙ্গে দেখা করতে এলেন, কারো সঙ্গেই তিনি তেমন কথাবার্তা বলতে পারলেন না। সন্ধ্যের দিকে বেশ খানিকটা ঘুমোলেন ওই স্ট্রেচারে শুয়ে শুয়েই। রাত 7:30টার সময় একবার বলে উঠলেন, কি জানি ভালো লাগছে না যেন আমার। ঘরে একা তখন আমি। ভয় হলো একটু, কিন্তু গুরুদেবের কাছে তা সামলে গেলাম। জানতাম তার জন্য কেউ উতলা হয়ে পড়ে, তা তিনি পছন্দ করেন না। মিনিট দুয়েক তার পাশে বসে গায়ে হাত বুলিয়ে দিয়ে একবার এক ফাঁকে উঠে দরজা থেকে মুখ বাড়িয়ে পাশের ঘরে রথিদাকে ডেকে বললাম, গুরুদেব বলছেন তার ভালো লাগছে না, একবার এই ঘরে আসুন। রথিদা এ ঘরে এলেন, ভান করলেন যেন এমনিই এসেছেন দেখতে। ডাক্তার রাম অধিকারী এলেন রথিদার সঙ্গে সঙ্গে। ইনি গুরুদেবের অসুস্থ অবস্থার শুরু হতেই আছেন সাথে সাথে। পাশের ঘরের ডাক্তাররা কেউ না কেউ সবসময়ই থাকতেন। আগের বারেও এমনই ব্যবস্থা ছিল। গুরুদেবের আড়ালে সদা জাগ্রত হয়ে থাকতেন তাঁরা। ডাক্তার গুরুদেবের নাড়ি দেখলেন, ওষুধ খাওয়ালেন, বললেন ভয়ের কিছু নেই, কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছেন। খানিক বাদে তারা ঘর থেকে চলে গেলেন। মীরাদি এলেন। তিনি গুরুদেবের পাশে বসে জিজ্ঞেস করলেন, বাবা এখন তুমি কেমন আছো? মীরাদি অবশ্য এই কয় মিনিটের ব্যাপার জানতেন না। মীরাদি ট্রেনের ক্লান্তির কথা ভেবেই কথাটা জিজ্ঞেস করেছিলেন, কিন্তু ততক্ষণে গুরুদেব টের পেয়ে গিয়েছিলেন যে তিনি ভালো লাগছে না বলাতেই ডাক্তার, রথিদা সবাই এ ঘরে এ সময় এলেন, তাকে ওষুধ খাওয়ালেন ইত্যাদি। তাই মীরাদি যেই না জিজ্ঞেস করলেন, বাবা এখন তুমি কেমন আছো, গুরুদেব অমনি চোখ বড় বড় করে কথাগুলোর উপর জোর দিয়ে বলে উঠলেন, খুব ভালো আছি, জিজ্ঞেস কর না ওই ওকে, বলে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শরীর খারাপ লাগছে বলেছেন তিনি। ডাক্তারকে খবর দিলাম, ওষুধ খাওয়ানো হলো। তাইতে আবার কি অভিমান। রাত্রে গুরুদেবকে স্ট্রেচার হতে তুলে খাটে শোয়ানো হলো। সে রাত্রে সারা রাত বেশ ভালোই ঘুমোলেন তিনি। পরদিন 26-এ গুরুদেব সকালে খুব প্রফুল্ল আছেন, ক্লান্তিটাও অনেকটা কেটে গেছে। রাত্রে ভালো ঘুম হওয়াতে বেশ বিশ্রামও হয়েছিল। আমাদের সঙ্গে অনেক কথা বললেন। সমরেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, চারুবাবু, অমিয়বাবু এরা অনেকে এলেন। অবনীন্দ্রনাথ আজ খুব খুশি। গুরুদেবকে হাসি মুখে দেখলে তার আনন্দের সীমা থাকে না। কাল একবার দরজায় উঁকি মেরে ক্লান্ত গুরুদেবকে ওইভাবে শোয়া অবস্থায় দেখে বারান্দার এ মাথা ও মাথা বার কয়েক ঘুরে ছটফট করতে করতে নেমে চলে গিয়েছিলেন। গতবারে গুরুদেবের অসুখের সময়ও দেখেছি। রোজ সকালে বিকেলে আসতেন এ বাড়িতে, না এসে থাকতে পারতেন না। বারান্দায় বসে খবর নিতেন গুরুদেবের। ভালো বা মন্দ খবর বুঝে খানিক আমাদের সঙ্গে গল্প করতেন, নয়তো খানিক ছটফট করতেন, পরে চলে যেতেন। গুরুদেবের ঘরে ঢুকতেন না বড়। আজ বারান্দায় উঠে ইশারায় শুধলেন, কি কেমন অবস্থা ঘরের? বললাম, খুব ভালো। তখন অবনীন্দ্রনাথ হাসতে হাসতে ঢুকলেন গুরুদেবের ঘরে।
ঘরোয়ার গল্প নিয়েই বললেন গুরুদেব, অবন, আজকের দিনে আমাকে এমন রূপ দেওয়া এ আর কারো দ্বারা সম্ভব হতো না। সবাই আমাকে ছিন্ন ভিন্ন করেছে। আমাকে স্তুতি করতে গিয়ে আসল আমাকে ধরতে পারেনি। তোমার মুখ দিয়ে এতদিনে সবাই জানবে তোমাদের রবি কাকাকে। সে যুগে নানা গল্প হতে হতে খুড়ো ভাইপো জমে গেলেন। অবনীন্দ্রনাথ বললেন, তোমার তোমার মনে আছে রবি কাকা সেই গল্প? চারদিকে ঝমাঝম বৃষ্টি, মালগাড়ি নিচে বসে কুলি মজুরদের নিয়ে মিটিং করা হচ্ছে, এমন সময় ইঞ্জিন এসে গাড়ি টানতে শুরু করলে। তাদের হাসিতে ঘর ভরে উঠল। গুরুদেব বললেন, তোমার মনে আছে অবন, খবর পেয়ে এক ভদ্রলোকের বাড়িতে চাঁদা তুলতে গেল। অন্ধকার সিঁড়ি, অতি কষ্টে উপরে উঠে দেখি একটা ছোট ঘরে একটা ছোট কাঠের বাক্সের সামনে এক ভদ্রলোক বসে। আমাদের দলবল দেখে তখনই 500 টাকা দিয়ে আমাদের বিদায় করে দিয়ে যেন যেন একেবারে বাঁচলেন। কেন টাকা দিলেন, কাকে টাকা দিলেন, সেসবের খোঁজ নেবারও দরকার মনে করলেন না। গুরুদেব অবনীন্দ্রনাথ দুজনে হাসতেই থাকেন। এ সময়ে তাদের মুখের ভাব আর গলার সুরে কে বলবে যে 80 বছরের খুড়ো আর 70 বছরের ভাইপো গল্প করছেন। অবনীন্দ্রনাথের জন্মদিনে উৎসব করা নিয়ে অবনীন্দ্রনাথের ঘোরতর আপত্তি। কেউ কেউ তার কাছে এসেছিলেন এই প্রস্তাব নিয়ে। তারা আসতে তিনি তেড়ে উঠেছেন, বলেছেন, আগে সিঁড়ি দিয়ে নিচে নামো, তারপর তোমাদের কথা শুনবো। এরপরে কেউ আর সাহস করেননি তার কাছে এগোতে। অথচ গুরুদেবের ইচ্ছা এবারে বিশেষভাবে অবনীন্দ্রনাথের জন্ম উৎসব করুক জনসাধারণে। কিন্তু যাকে নিয়ে ব্যাপার তাকে বলতে যাবে কে? আমাকেও বলে দিয়েছিলেন গুরুদেব, অবনকে গিয়ে বলিস যে আমি বলে পাঠিয়েছি, সে যেন রাজি হয়। শেষ পর্যন্ত নন্দদাকেও পাঠিয়েছিলেন গুরুদেব কলকাতায়। অবনীন্দ্রনাথ দক্ষিণের বারান্দায় আপন চেয়ারে বসে দুহাতে পুতুল গড়ছেন, মুখে মোটা চুরুট। নন্দদা এলেন, অনেকখানি দূরে একটা মোড়ার উপরে বসলেন। অবনীন্দ্রনাথ চশমার ফাঁক দিয়ে একবার দেখলেন নন্দদাকে। বুঝলেন নন্দদা কেন এসেছেন এখানে। নন্দদাও দেখলেন অবনীন্দ্রনাথ বুঝে গিয়েছেন তার আসার কারণ। দুজনেই চুপচাপ। অবনীন্দ্রনাথ এক মনে পুতুল গড়তেই লাগলেন। মুখের চুরুট নিভে গেছে। বসে বসে একসময় নন্দদা সেখানেই মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম জানিয়ে 1 পা 2 পায় সরে গেলেন। আমি আগাগোড়া দেখছিলাম। যাবার সময় নন্দদা ইশারায় বলে গেলেন, আমি পারবো না বলতে, যা বলবার তুমিই বলো। নন্দদা চলে যেতে হাতের পুতুল রেখে অবনীন্দ্রনাথ হেসে উঠলেন, বললেন, মজাটা দেখলে? বলতেই দিলাম না ওকে কিছু। বলে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন আর মিটি মিটি হাসতে লাগলেন। ব্যাপারটা সব বলেছিলাম গুরুদেবকে আজই সকালে। গুরুদেব এক ধমক দিলেন অবনীন্দ্রনাথকে, মা যেমন দেয় তার বেয়ারা ছেলেকে। বললেন, অবন, তোমার এতে আপত্তির মানে কি? দেশের লোক যদি চায় কিছু করতে, তোমার তো তাতে হাত নেই। অবনীন্দ্রনাথ আর কি করেন? ছোট ছেলে বকুনি খেলে যেমন মুখের ভাবখানা হয়, তেমনি মুখখানা হয়ে গেল তার। মাথা চুলকোতে চুলকোতে বললেন, তা আদেশ যখন করছো, মালা চন্দন পরবো, ফোঁটানাটা কাটবো, তবে কোথাও যেতে পারবো না কিন্তু। বলেই অবনীন্দ্রনাথ গুরুদেবকে প্রণাম করে পড়ি কি মরি একরকম ছুটেই সে ঘর ছেড়ে পালালেন। পাছে রবি কাকা আরো কিছু আদেশ করে বসেন। দেখে গুরুদেব হেসে উঠলেন, বললেন, পাগলা বেগতিক দেখে পালালো। চারুবাবু, অমিয়বাবু ও ঘরে আর যারা ছিলেন সবাইকে উদ্দেশ্য করে গুরুদেব বললেন, অবন কিছু চায় না, জীবনে চায়নি কিছু, কিন্তু এই একটি লোক যে শিল্প জগতে যুগ প্রবর্তন করেছে, দেশের সব রুচি বদলে দিয়েছে, তাই বলছি, একে যদি তোমরা বাদ দাও
তবে সব বৃথা। তারপর তাদের সঙ্গে ঘরোয়ার কথা উঠল। গুরুদেব বললেন, অবনের গল্প যখন শুনি মনে হয় তখন কত সহজভাবে নতুন জীবন চালনা করে গেছি, কিছু ভাবতে হতো না। একটা সময়, এই এখন সময়টা যেন পূর্ণ হয়ে গেছে, আর নতুন কোনো উত্তেজনা নেই। তখন প্রতিটি দিন নতুন ছিল। সে কি আশ্চর্য যুগ! অবনের গল্প পড়ে আশ্চর্য হয়ে যাবে তোমরা সবাই। তখন মানুষ নতুন করে নানা বিষয় রিয়েলাইজ করছে, কোনো ভয় ডর নেই। অথচ দেখো, তখন অবনরা ছোট ছিল, সাহসও তত ছিল না বললেই হয়। কিন্তু কি করবে, আমার প্রতি সম্মান বলো, ভালোবাসা বলো, ছাড়তে পারে না। কখন কি কাণ্ড হবে, পুলিশ এলো, সব ভয়ে ভয়ে কাটাচ্ছে। সে এক নতুন রকমের লাইফের আত্মোপলব্ধি। এই বইটা বের হলে একটা সময়কার ইতিহাস জানতে পারবে। অবনের কথায় যা ছবি আছে সেই ঢের। এখন আমরা ভগ্নদূতের মতো চললুম। যৌবনের কি দীপ্তি ছিল, অনুভব করতুম নিজের ভিতরকার একটা তেজ। এখন সব কৃত্রিম। দেখতে পাই তো, বানিয়ে বানিয়ে সব কথা কয়, ভালো লাগে না। দুপুরেও গুরুদেব ভালোই ছিলেন। বিকেলে 4:30 সময় 50 সিসি গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া হলো ডান হাতের শিরায়। গুরুদেবের বেশ একটু লেগেছিল। রানীদি নুনের পুঁটুলির সেঁক দিতে লাগলেন হাতে। আমিও ছিলাম কাছে। গুরুদেব বললেন, দ্বিতীয়া গেল সব জ্বলিয়া। বলতে বলতে হঠাৎ তার সারা শরীরে ভীষণ কাঁপুনি উঠল। কম্বল চাপা দিয়ে 3-4 জনে চেপে ধরে রইলাম। আধ ঘন্টার উপরে ঠক ঠক করে কাঁপলেন গুরুদেব। তারপর ঘুমিয়ে পড়লেন। ইঞ্জেকশনের জন্যই এই কাঁপুনি হয়েছিল। গুরুদেব খুবই কষ্ট পেলেন আজ। জ্বরও 102.4 অব্দি উঠল। সারা রাত গুরুদেবের একটানা ঘুমের মধ্যেই কেটে গেল। আজ 27। সকালে গুরুদেব একটি কবিতা মুখে মুখে বললেন, আমি লিখে নিলাম। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। গুরুদেব বললেন, সকালবেলার অরুণ আলোর মতো মনে পড়ে কয়েক লাইন, লিখে রাখ, নয়তো হারিয়ে ফেলবো। প্রত্যেকবারই ভাবি ঝুলি খালি হয়ে গেল, এবারে চুপচাপ থাকি। পারি নে, এ পাগলামি নয়তো কি। কবিতার কয়েকটা জায়গায় বলে বলে কাটাকুটি করালেন। ফিরে আর একটা কাগজে তা লিখে দিলাম গুরুদেবকে। গুরুদেব শুয়ে শুয়েই বুকের উপরে কবিতার কাগজটি ধরে আরো 3 জায়গায় নিজের হাতে কেটে অন্য কথা বসালেন। তারপর অনেকক্ষণ একইভাবে স্থির শুয়ে রইলেন। পরে বললেন, সেই কবিতাটা বলতো, একবার কাছে বসে শুনি। বিপদে মোরে রক্ষা করো, সেইটে। গুরুদেবের কাছে বসে বলতে লাগলাম, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। আর মনে আসছে না, কিছুতেই মনে আসছে না। অথচ এত পরিচিত কবিতা ঠিক এই মুহূর্তে কি করে ভুলে গেলাম জানি না। গুরুদেব কান পেতে আছেন। দুঃখে শ্বাসরোধ হয়ে এলো আমার। কি করি? মনে এলো গুরুদেবের কবিতা ওর কণ্ঠস্থ থাকে বেশিরভাগ। দৌড়ে গিয়ে ওকে ডেকে আনলাম। উনি বলতে লাগলেন,
দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি। আজকে গেলেন উনিও। বারান্দা দিয়ে অমিতাদি যাচ্ছিলেন, উনি তাকে ধরে এনে বসালেন। অমিতাদিও সবটা মনে আনতে পারলেন না আজ। সেদিন যে কি হলো সকলের, বড় অসহায় অবস্থা আমাদের। ততক্ষণে উনি অন্য ঘর থেকে গীতাঞ্জলি নিয়ে এসেছেন, বই খুলে পড়া হলো কবিতা। গুরুদেব তেমনি স্থির হয়ে আছেন। খানিক পরে এক এক করে সবাই ঘর হতে বেরিয়ে গেলেন। আরো কিছুক্ষণ কাটল, আমিও তেমনি স্থির বসে আছি। গুরুদেব চোখ মেললেন, বললেন, এইসব কবিতাগুলি মুখস্থ করে রেখে দিস, এগুলো মন্ত্রের মতন। রানীদি, বেবুদি, দেবেনবাবু ওরা অনেকে এলেন। গুরুদেবের বেশ প্রসন্ন ভাব। তিনি বললেন, ডাক্তাররা বড় বিপদে পড়েছে, কতভাবে রক্ত নিচ্ছে, পরীক্ষা করছে, কিন্তু কোনো দোষী পাচ্ছে না তাতে। এত বড় বিপদ হলো ডাক্তারদের। রোগী আছে, রোগ নেই, এতে ডাক্তাররা ক্ষুণ্ণ হবে না তো কি বলো? এই 1 বছর অসুস্থ অবস্থায় গুরুদেবের আধশোয়াভাবে বিছানায় শুয়ে ঘুমোনো অভ্যাস ছিল। বিছানায় কোমর হতে ঘাড় অবধি অনেকগুলো বালিশ জড়ো করে রাখা হতো। হাঁটুর নিচেও সর্বদা একটা মোটা বালিশ থাকতো। অপারেশনের পরে সোজা হয়ে শুয়ে থাকতে হবে কিছুদিন অবধি। তাই ডাক্তাররা বলেছিলেন, এখন থেকে 2-1টা করে বালিশ কমিয়ে অভ্যেস করিয়ে নিতে হবে। আজ বিকেলে যখন পায়ের নিচের বালিশটা ঠিক করে দিতে যাই, তখন গুরুদেব বললেন, আর কেন, পা তুলে থাকা আমার চলবে না গো, উঁচু ঘাড়ও আমার আর সাজবে না। যে ঘাড় কোনোদিন নামায়নি, আজ ডাক্তাররা বলছে ঘাড় নামাও, পা সোজা করো। কি অধঃপতন হলো আমার, বল দেখি। 29শে সকাল। এই দুদিন গুরুদেব খুব বিমর্ষ হয়ে আছেন। অপারেশন নিয়ে ভাবনায় পড়েছেন। বলছেন, যখন অপারেশন করতেই হবে তখন তাড়াতাড়ি ব্যাপারটা চুকে গেলেই ভালো। রোজ গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। গুরুদেব ডাক্তারদের বলেন, বড় খোঁচার ভূমিকা স্বরূপ এই ছোট ছোট খোঁচা আর কতদিন চলবে? আমরা সবাই জানি আগামীকাল অপারেশন হবে, কিন্তু গুরুদেবকে জানতে দেওয়া হয়নি তা। জ্যোতিদাকে ডেকে গুরুদেব নানাভাবে প্রশ্ন করেন, জ্যোতিদাও নানাভাবে এড়িয়ে যান, অন্য গল্প করেন। অপারেশনের সঠিক দিনটার কথা আর বলেন না, পাছে গুরুদেব কোন রকম বিচলিত হয়ে পড়েন। গুরুদেব বললেন, আচ্ছা জ্যোতি, আমাকে বুঝিয়ে বলো তো, এই ব্যাপারে আমার কতদূর কি লাগবে? আমি সব বুঝে রাখতে চাই আগে থেকে। জ্যোতিদা বললেন, আপনি টেরও পাবেন না কিছু, এই তো রোজ গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এই রকম একটা খোঁচার মতো একবার একটু লাগবে, আপনি কিচ্ছু ভাববেন না এ নিয়ে। এমনও হতে পারে যে অপারেশন টেবিলে একদিকে অপারেশন হচ্ছে আর একদিকে আপনি কবিতা বলে যাচ্ছেন। গুরুদেব হাসলেন, বললেন, তাহলে তুমি বলতে চাইছো যে আমার কিছুই লাগবে না? জ্যোতিদা বললেন, একটুও না, আপনি নিশ্চিন্ত থাকুন। গুরুদেব আমাদের বললেন, তাহলে আজকে তোরা জ্যোতির এখানে আহারের ব্যবস্থাটা একটু ভালোভাবেই করিস। গুরুদেব জ্যোতিদার এইরকম হালকা কথাবার্তায় বেশ খুশি হয়ে ওঠেন। আজ বিকেলে গুরুদেব একটি কবিতা বললেন, লিখে নিলাম। কবিতাটি বলা শেষ হয়ে গেলে ধীরে ধীরে যেন আপন মনেই বললেন, ভয়কে ভয় করলেই ভয়। কবিতাটি পড়ে শোনালাম গুরুদেবকে। গুরুদেব মুখে বলে বলে কবিতাটা সংশোধন করালেন, আবার জায়গায় জায়গায় আমাকে বকুনিও দিলেন। বললেন, এ কি লিখেছো তুমি, ছন্দ মিলল কোথায়? আমি কলম হাতে নিয়ে বসে নিজের মনে হাসি, বলি, কবিতা কি লিখেছি কখনো যে ছন্দ বুঝবো? গুরুদেব বললেন, তাহলে দেখছি
এবার তোমাকে বুঝিয়ে ছাড়বো। এভাবে তোমাকে দিয়ে কবিতা লেখালে তুমি কোনোদিন কবিতা লিখতে শুরু করে দেবে। এখন তোমাকে আমি খাটাচ্ছি, তখন আমাকেই তুমি খাটিয়ে নেবে। 30শে জুলাই, আজই অপারেশন হবে গুরুদেবের। সকাল থেকে তারই তোড়জোড় চলছে। পাথরের ঘরের পূব দিকের লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে। অপারেশনের অন্যান্য জিনিসপত্র চারদিকে জায়গা মাফিক রাখা হয়েছে। ঘর বারান্দা ধোয়া মোছা হচ্ছে, সবকিছুই নিঃশব্দে হচ্ছে। গুরুদেব পাথরের ঘরে দক্ষিণ শিয়রি শুতেন। আজ কয়দিন যাবৎ খাট ঘুরিয়ে তাকে পূব শিয়রি করা হয়েছে। তাই মাথার কাছের বারান্দায় কি হচ্ছে না হচ্ছে তিনি কিছুই টের পাচ্ছেন না। আমাদের প্রাণ উদ্বেগে শঙ্কাতুর। কি জানি কি হবে। সবাই তো বলছেন ভয়ের কিছু নেই। গুরুদেব একবার জ্যোতিদাকে ডাকলেন, বললেন, আচ্ছা আমাকে বলো তো, ব্যাপারটা কবে করছো তোমরা? জ্যোতিদা বললেন, এই কাল কি পরশু, এখনো ঠিক হয়নি। ললিতবাবু যেদিন ভালো বুঝবেন সেদিনই হবে। গুরুদেবকে আজ তেমন প্রফুল্ল দেখাচ্ছে না যেন। গুরুদেব অনেকক্ষণ হলো চুপ করে আছেন, কি যেন ভাবছেন। বুঝলাম কিছু কথা মনে এসেছে। কাগজ কলম নিয়ে পাশে বসলাম। আমাকে কাছে বসতে দেখে ইশারা করলেন, লেখো। আমি লিখে যেতে লাগলাম। গুরুদেব ধীরে ধীরে বলে যেতে লাগলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে, সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত। তার তরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ। সে যে চির স্বচ্ছ, সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু। এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত। সত্যেরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। কবিতাটি বলতে বলতে ক্লান্ত হয়ে পড়লেন গুরুদেব। আজকাল কিছু ভাবতে গেলে অল্পেতেই তাঁর ক্লান্তি, এ কথা তিনি নিজেও বলেন। গুরুদেব আবার বুকে দুহাত জড়ো করে চুপচাপ চোখ বুজে রইলেন। অনেকক্ষণ কাটল এইভাবে। 9:30টার সময় বললেন, লিখে নে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। বললেন, সকালবেলার কবিতাটার সঙ্গে জুড়ে দিস। বোঠান শান্তিনিকেতনে অসুস্থ, এখানে আসতে পারেননি। বোঠানের এতে খুবই খারাপ লাগছে। গুরুদেবকে চিঠি লিখেছেন দুঃখ করে। মনের মধ্যে আমার ভাবনা, আজই তো অপারেশন হবে। অপারেশনের পরে গুরুদেব কেমন থাকবেন কি জানি। বললাম, বোঠানকে একটা চিঠি লিখবেন, উনি যে বড় ভাবনায় আছেন আপনার জন্য। বেলা তখন 10টা। গুরুদেব বললেন, লেখ বৌমাকে। তিনি বলে গেলেন, আমি লিখে যেতে লাগলাম। মামনি, তোমাকে নিজের হাতে লিখতে পারি না বলে কিছুতে লিখতে রুচি হয় না। কেবল খবর নিই আর কল্পনা করি যে তুমি ভালো আছো। অন্তত এখানকার সমস্ত দুশ্চিন্তার ভিতর থেকে দূরে থেকে কিছু আরামে আছো। কিছু তাপ এখনো তোমার শরীরে আছে, সেটা ভালো লাগছে না। কেননা ক্ষুদ্র শত্রুর জেদটাই সবচেয়ে দুঃখজনক। আমাকে প্রত্যহই একটা না একটা খোঁচা দিচ্ছেই, বড় খোঁচার ভূমিকা স্বরূপে। শুনেছি বড়র আক্রমণ তেমন দুঃসহ নয়, এইসব ছোট ছোট উপদ্রব যেমন। যা হোক, এরও তো অবসান আছে, এবং তারও খুব বেশি দেরি নেই। চুকে গেলে
নিশ্চিন্ত থাকব। ইতি। চিঠিখানা গুরুদেবের হাতে দিলাম, কলম দিলাম। গুরুদেবের হাত কাঁপছে। চিঠির নিচে কাঁপা হাতে সই করলেন, বাবা মশাই। অক্ষরগুলি একটার গায়ে আর একটা লেগে লেখাটা অস্পষ্ট হলো। গুরুদেব তখনও জানেন না আজই তার অপারেশন হবে। 10:30টার সময় ললিতবাবু অপারেশনের সবকিছু ব্যবস্থা ঠিক করে কোনোই অব্দি হাত ধুয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের শার্টের হাতাটা গোটাতে গোটাতে গুরুদেবের ঘরে ঢুকলেন। বললেন, আজ দিনটা ভালো আছে, তাহলে আজই সেরে ফেলি, কি বলেন? বলে বাইরে আকাশের দিকে চাইলেন, যেন ঝকঝকে দিন দেখে এই মুহূর্তেই কথাটা মনে এলো তাঁর। গুরুদেব একটু হকচকিয়ে গেলেন, বললেন, আজই? পরে আমাদের দিকে তাকিয়ে বললেন, তা ভালো, এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো। তারপর আর আমাদের সঙ্গে তেমন কোনো কথাবার্তা কইলেন না। কিছুক্ষণ বাদে কেবল বললেন, একবার পড়ে শোনাতো কি লিখেছি আজ। কবিতাটি পড়ে শোনালাম। বললেন, কিছু গোলমাল আছে, তা থাক, ডাক্তাররা তো বলছে অপারেশনের পরে মাথাটা আরো পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে পরে ঠিক করবো খন। বেলা 11টার সময় বাইরের বারান্দায় স্ট্রেচারে করে গুরুদেবকে অপারেশন টেবিলে আনা হলো। আমরা ধারে কাছেই দাঁড়িয়ে আশঙ্কায় কাঁপছি। গুরুদেবের মুখের সামনে বুকের উপরে একটা ছোট স্ক্রিন দিয়ে দিয়েছে, যেন গুরুদেব তার ওদিকে কিছু দেখতে না পান। গুরুদেবকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করানো হয়নি, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে অপারেশন করা হচ্ছে। আমরা শুধু গুরুদেবের মুখখানি দেখতে পাচ্ছি। একটা বড় স্ক্রিনে তার দেহ আড়াল করে রাখা হয়েছে। নিঝুম বাড়ি, কোথাও একটি ছুঁচ পড়লে যেন সে আওয়াজ কানে লাগবে এমন ভাব সবার। সোজা যেন দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দেয়ালে পিঠ লাগিয়ে দেহের ভারটা সেখানে ছেড়ে দিয়ে তাকিয়ে রইলাম সামনে। 11:20 অপারেশন হয়। সেলাই, ব্যান্ডেজ ইত্যাদি শেষ হতে আধ ঘন্টাটা সময় লাগে। সব বেশ ভালোভাবেই হলো। গুরুদেবকে ঘরে আনা হলো। আমাদের মুখ দেখে বোধহয় তার মায়া হলো। ভারী হাওয়াটা উড়িয়ে দেবার জন্য হেসে বললেন, কি ভাবছো? খুব মজা না? দিনের বেলা গুরুদেব খুব ঘুমোলেন। ঘুমের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে 2-4টে কথাও বললেন, তবে ডাক্তারদের মানা ছিল, তাই তাকে থামিয়ে দিতে হচ্ছিল। বিকেলের দিকে গুরুদেব বার কয়েকই বললেন, জ্বালা করছে, ব্যথা করছে। গায়ের তাপ আজ অন্য দিনের তুলনায় কম। ললিতবাবু সন্ধ্যে 7টায় আবার এলেন। গুরুদেবকে জিজ্ঞেস করলেন, অপারেশনের সময় কি লেগেছিল আপনার? গুরুদেব বললেন, কেন মিথ্যে কথাটা বলাবে আমাকে দিয়ে? অপারেশনের সময় নাকি খুব লেগেছিল গুরুদেবের, কিন্তু একটুও টের পেতে দেননি তিনি, একটু নড়েননি, একবারও আহু করেননি। গুরুদেব বললেন, জ্যোতিকে আমি একবার জিজ্ঞেস করতে চাই। সে যে আমাকে বোঝালে যে একটুও লাগবে না, তার মানে কি? এত কষ্টের মাঝেও হাসি ঠাট্টার সুরে কথা বললেন গুরুদেব। ললিতবাবু বললেন, তা একরকম সব তো ভালোই ভালোই হয়ে গেল, কেবল জ্যোতির দুঃখ রয়ে গেল, আপনার কবিতাই বলা হলো না। গুরুদেব হাসলেন। ডাক্তাররা ঘর থেকে বেরিয়ে যাবার পর গুরুদেব বললেন, দ্বিতীয়া, জ্যোতি নাকি একটি কবিতার জন্য দুঃখ করছিল। বললাম, তাহলে বলবেন আপনি, আমি লিখে নি। বললেন, খেপেছিস তুই, এখন কবিতা বলবো? তবে আজকের কবিতাটি? গুরুদেব বললেন, না, তাতে যে গোলমাল আছে একটু। কাল যেটা লিখেছি একবার পড়ে শোনা আমাকে। আমি কাল বিকেলে লেখা কবিতাটি পড়ে শোনালাম। বললেন, ঠিক আছে, এটাই ঠিক হবে, লিখে জ্যোতিকে দে। আমি আলাদা একটি কাগজে লিখলাম, দুঃখেরও আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত,
অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যা এ কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা, ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। পাশের ঘরে জ্যোতিদা, রথিদা, ডাক্তার আরো অনেকে বসেছিলেন। গিয়ে কবিতাটি জ্যোতিদার হাতে দিলাম। সবাই আনন্দে হৈ হৈ করে উঠলেন। কবিতাটি সকলে নিজের নিজের জন্য কপি করে নিতে লাগলেন। সকলেই ভাবলেন গুরুদেব এক্ষুনি এই কবিতাটি লিখে পাঠালেন। কিছু না বলে গুরুদেবের কাছে ফিরে এলুম। রাত্রে গুরুদেব ভালোই ঘুমোলেন। 31। আজ সকালে গুরুদেব একটা দুটো কথাই বললেন মাত্র। ব্যথা করছে, জ্বালা করছে। দুপুর থেকে কেমন নিঃসার হয়ে আছেন। গায়ের তাপও বেড়েছে আজ। দিনে বেশ ঘুমিয়েছেন, কিন্তু রাত্রে ভালো ঘুম হলো না গুরুদেবের। 1 আগস্ট। আজ সকাল থেকে গুরুদেব কোনো কথাই বলছেন না। অসাড় হয়ে আছেন। কেবল যন্ত্রণাসূচক শব্দ করছেন থেকে থেকে। দুপুরের দিকে কিছু জিজ্ঞেস করলে শুধু মাথা নাড়ছেন। মাঝে মাঝে যখন তাকান, তার মুখের কাছে মুখ নিয়ে যাই, ভাবি কিছু বুঝি বা বলতে চাইছেন, কিন্তু কিচ্ছু বলেন না। অল্প অল্প জল, ফলের রস খাওয়ানো হচ্ছে গুরুদেবকে। ডাক্তাররা চিন্তিত, অন্য কোনো উপসর্গ আছে কিনা ধরতে পারছেন না। সারাদিন ডাক্তারদের আনাগোনা, পরামর্শ, ফিসফাস চলেইছে। এদিক ওদিক যেতে আসতে পাশের ঘরের কথা কিছু কিছু কানে আসছে। বড় ভাবনা হলো, ভীত হয়ে পড়লাম। 2রা। কাল রাতটা নানা রকম ভয় ভাবনাতে কাটলো। গুরুদেব কেমন যেন আচ্ছন্ন হয়েছিলেন সারা রাত। আজ সকালে কথা 2-4টে যা বলছেন পরিষ্কার। কিছু খাওয়াতে গেলে বিরক্তি প্রকাশ করেন, বলেন, আমাকে আর জ্বালাস নে তোরা। আজ গুরুদেবের মুখে এরকম কথা শুনেও কত ভালো লাগছে। এ দুদিন যেন দম আটকে আসছিল সবার। বললাম, কষ্ট হচ্ছে কিছু? তিনি বললেন, কি কি করতে পারবে তুমি? চুপ করে থাকো। একজন ডাক্তার জিজ্ঞেস করলেন, কি রকম কষ্ট হচ্ছে আপনার? গুরুদেব স্নিগ্ধ হাসি হেসে বললেন, এর কি কোনো বর্ণনা আছে? দুপুর হতে গুরুদেব আবার আচ্ছন্ন হয়ে পড়লেন। সারা রাত এভাবেই কাটলো। বিধানবাবু এসেছিলেন। গুরুদেবের খুব হিক্কা উঠছে, মাঝে মাঝে কাশিও আসছে। 23রা। সকালে শান্তিনিকেতনে ফোন করা হলো বোঠানকে এখানে চলে আসবার জন্যে। কাল রাত্রে গুরুদেবের অবস্থা সংকটজনকই ছিল। আজ যেন একটু ভালো, মানে ওষুধ বা কিছু খাওয়াতে গেলে যে বিরক্ত হচ্ছেন সেটা বুঝিয়ে দিচ্ছেন। দুপুর হতে আবার অন্য দিনের মতো আচ্ছন্ন হলেন। সন্ধে ট্রেনে শান্তিনিকেতনে ডাক্তারবাবুকে নিয়ে বোঠান এলেন। বোঠানের শরীরের অবস্থা খুব খারাপ। রাতটা গুরুদেবের ভালো কাটলো না মোটেই। 4ঠা। ভোরবেলা অল্পক্ষণের জন্য গুরুদেব একটু আধটু কথা বললেন। ডাকলে বা কিছু খেতে বললে সাড়াও দিলেন, কিন্তু এর বেশি কিছু নয়। সকালে একবার ফিডিং কাপে করে মুখে কফি ঢেলে দিলাম। বেশ 4 আউন্সের মতো কফি খেলেন। বোঠান এসে গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে ডাকলেন, বাবা মশাই, আমি এসেছি। আমি, বৌমা। বাবা মশাই? গুরুদেব বুঝতে পারলেন। একবার চোখ দুটি জোর করে টেনে বোঠানের দিকে তাকালেন আর মাথা নাড়লেন। ডাক্তাররা দুবেলাই আসছেন যাচ্ছেন। তাদের মধ্যে 2-3 জন ডাক্তার দিনরাত বাড়িতেই আছেন। রাত্রি 10:30টার সময় একবার খুব ভয় হলো গুরুদেবের অবস্থা দেখে। তক্ষুনি ইন্দুবাবুকে ফোন করে আনানো হলো। ওষুধপথ্য সবই তো নিয়ম মতো পড়ছে, কিন্তু রোগের উপশম কই? রোজই কিছু না কিছু একটা নতুন উপসর্গ জুটছে। জ্বরও বেড়েই চলেছে। ক্রমেই গুরুদেব দুর্বল হয়ে পড়ছেন। রাত 11টার সময় একবার
ডান হাতখানি তুলে আঙুল ঘুরিয়ে আবছা স্বরে বললেন, কি হবে কিছু বুঝতে পারছি না, কি হবে। ওই পর্যন্তই, তারপর সারা রাত্রে আর কোনো কথা নেই। 5 সারাদিন গুরুদেব সেই একই রকম অবস্থায়। সন্ধে স্যার নীলরতনকে নিয়ে বিধানবাবু এলেন। আজ আর ডাকলেও গুরুদেবের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। স্যার নীলরতন গুরুদেবের পাশে বসে তাকে দেখলেন, তার অবস্থা শুনলেন অন্য ডাক্তারদের কাছ থেকে, কিছু বললেন না। যতক্ষণ স্যার নীলরতন গুরুদেবের পাশে বসেছিলেন, সারাক্ষণ গুরুদেবের ডান হাতখানির উপর তিনি হাত বুলোচ্ছিলেন। যাওয়ার সময় স্যার নীলরতন গুরুদেবের মাথার কাছ পর্যন্ত এসে একবার ঘুরে দাঁড়ালেন, গুরুদেবকে আবার খানিক দেখলেন, তারপর দরজা পেরিয়ে বাইরে চলে গেলেন। কি তার মনে ছিল কি জানি, কিন্তু যাবার সময় তার ঘুরে দাঁড়িয়ে গুরুদেবকে আরেকবার দেখে নেবার সেই ভঙ্গিটির মানে যেন অতি স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে। রাত্রে স্যালাইন দেওয়া হলো গুরুদেবকে, অক্সিজেনও আনিয়ে রাখা হয়েছে। নাকটি কেমন যেন বাঁ দিকে একটু হেলে গেছে, গাল দুটি ফুলেছে, বাঁ চোখ ছোট লাল হয়ে গেছে, পায়ের আঙুলে হাতের আঙুলে ঘাম ঘাম মতো হচ্ছে। ললিতবাবু আজ অপারেশনের একটা সেলাই খুলে দিয়ে গেলেন দিনের বেলা। আজ 6 সকাল হতে বাড়ি লোকে লোকারণ্য। গত কয়েকদিন হতেই লোকজনের ভিড় চলছিল, কিন্তু আজ আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না কাউকে। আজ আবার পূর্ণিমা, আজকে দিনটা যদি কোনো রকম করে কেটে যায় তবে হয়তো ভরসা পাওয়া যাবে, কিন্তু সে ভরসাই যে কম। গুরুদেব একবার খুব খুব জোরে কেশে উঠছেন, থেকে থেকে হিক্কাও সমানে চলছে। আজ আর গুরুদেবের কোনো সারা শব্দ নেই। সকালে বোঠান একবার গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে ডাকলেন, বাবা মশাই, বাবা মশাই, বাবা মশাই। গুরুদেব একবার সাড়া দিলেন এবং তাকালেন। কাল রাত থেকে অনেক সময় তাকিয়ে থাকেন, যেন কোথায় তাকিয়ে আছেন বোঝা যায় না। একবার দুভুরু কুঁচকে আসে, সেটা ব্যথার বা আর কিছুর কি জানি। এখন দুপুর 12টা, এখনো সেই একই অবস্থা। মুখে জল বা ফলের রস একটু একটু দেওয়া হচ্ছে, কিন্তু বেশি দিতে ভয় হয়, কখন হিক্কা উঠবে আর বিষম লাগবে। কাশিও আছে খুব। বিকেলও কাটলো একইভাবে। সন্ধে হতে অনেকেই গুরুদেবের ঘরে এসে তাকে দেখে যেতে লাগলেন। বর্ণকুমারী দেবী ভাইকে দেখতে এসে রাত্রে এখানেই রয়ে গেলেন। একবার করে বর্ণকুমারী দেবী কাঁপতে কাঁপতে ঘরে আসেন ভাইকে দেখতে, সামনে আর আসতে পারেন না। গুরুদেবের মাথার কাছ হতেই ফিরে যান, আবার আসেন। গুরুদেবের শিওর বরাবর বাইরে পূবের আকাশে পূর্ণিমার ভরা চাঁদ। গুরুদেবের পায়ের কাছে বসে দেখি পরিপূর্ণ ছবি একখানি। এই ছবিখানি যেন আজকের জন্য। রাত 12টায় গুরুদেবের অবস্থা খুব অবনতির দিকে গেল। 7 আগস্ট 1941 সাল, শ্রাবণ মাসের 22 আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হলো। অমিয়াদি চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দবাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন। ওম পীতানো হসি পীতানো বধি নমস্তে হস্তু মা মা হিংসি। এই মন্ত্র গুরুদেবের মুখে কতবার শুনেছি। বাইরের বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছেন গান। কে যায় অমৃত ধাম যাত্রী। চেষ্টা করেও নিজেকে সামলে রাখা যাচ্ছে না। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাস সেই একইভাবে পড়ছে, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে।
সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে এলো। গুরুদেবের দু পায়ের তলায় দু হাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা 2 প্রহরে 12:10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। বাইরে জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো। কোচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় গোড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল, রজনীগন্ধা। বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্ম কোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে। ভিতরে উঠোনে নন্দদা সকাল থেকে তার নিজের কাজ করে যাচ্ছিলেন। নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরি করালেন। গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও তিনি সেভাবেই তো যাবেন। 3টে বাজতে হঠাৎ এক সময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল। দোতলার পাথরের ঘরের পশ্চিম বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের উপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। চলে গেছিলেন সেদিন আমাদের রবি ঠাকুর। আর চলে যাওয়ার মধ্যে দিয়ে আরো বেশি করে রয়ে গেলেন আমাদের মধ্যে। আমরা কি সত্যিই ভাবি তিনি নেই? আমাদের প্রতিদিনের মননে, চিন্তনে, যাপনে, সৃজনে, আমাদের দুঃখে, আমাদের আনন্দে, আমাদের নির্ঘুম রাতে, আমাদের উৎফুল্ল প্রভাতে তিনিই তো আছেন, অনেক বেশি করে আছেন। 22শে শ্রাবণকে মিথ্যে করে দিয়ে সমহিমায় বিরাজ করছেন আমাদের রাজার রাজা, আমাদের রবি ঠাকুর। তাকে শতকোটি প্রণাম।